নেদারল্যান্ড যেখানে 10 শটেই 5 গোল নিয়েছে। নেদারল্যান্ডস অফকোর্স ওরা প্রেসিং খেলেছে, ফাস্ট ফুটবল খেলেছে, যেটা ওরা খেলে। মিডফিল্ড এবং ডিফেন্স তো বলার কিছু নাই, ভার্জিল ভ্যান ডাইক করেছেন, ডেনিস উনদাফ তিনি গোল করে জার্মানিকে ম্যাচে ফেরেন এবং একদম শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে তিনি আবারও ব্রেস দিয়ে জার্মানিকে জেতান। কালকের ম্যাচে কিন্তু গোল স্কোরিং এর সমস্যা হচ্ছিল। তাই স্পেন কতটুকু এগিয়ে সৌদির বিপক্ষে। আজকেও জানি যে আমরা লামিন ইয়ামাল ফুল ম্যাচ খেলবেন না। বেলজিয়াম তো আসলে লুকাকুর কারণে শেষ ম্যাচটা সেভ করতে পেরেছিল। ইরান বেলজিয়ামের কাছে একটা পয়েন্ট নিয়ে রাখে বা যদি জিতেও যায় ম্যাচটা, আমি আই ওয়ন্ট বি সারপ্রাইজ। 2026 ফিফা বিশ্বকাপ উপলক্ষে টাইমস অফ বাংলাদেশের বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে আজ রয়েছেন টাইমস অফ বাংলাদেশের স্পোর্টস এডিটর রুবাইদ ইফতেখার। রুবাইদ, আমরা আজকের ম্যাচ নিয়ে কথা বলার আগে গতকালকে দুটি ম্যাচ নিয়ে একটু যদি কথা বলি। নেদারল্যান্ড 5 সুইডেন 1। এই নেদারল্যান্ডকে একজন ম্যাথমেটিশিয়ান বলেছিলেন যে এবার এই ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ড চ্যাম্পিয়ন হতে পারে। কি মনে হয় নেদারল্যান্ডের এই পারফরমেন্স দেখে? নেদারল্যান্ডসের পারফরমেন্স অবশ্যই দে প্লেড রিয়েলি ওয়েল, বাট আমি আসলে নেদারল্যান্ডসকে খুব বেশি ক্রেডিট দিতে চাই না, কারণ সুইডেন ওয়াজ ভেরি পোর। মানে শুরু থেকে শেষ পর্যন্ত সুইডেন, আমরা জানি যে পাওয়ার হাউস, ইউরোপে ভালো খেলে সবসময়, ওয়ার্ল্ড কাপের রেকর্ড ওদের ভালো, কিন্তু এত বাজে খেলেছে কালকে। মানে আই ডিডন্ট এক্সপেক্ট যে আসলে এতটা বিলো অ্যাভারেজ পারফরমেন্স থাকবে ওদের। নেদারল্যান্ডস অফকোর্স ওরা প্রেসিং খেলেছে, ফাস্ট ফুটবল খেলেছে, যেটা ওরা খেলে, আমরা ডাচ ফুটবলের ধাঁচটা জানি। কিন্তু সুইডেন আপনি খেয়াল করেন, ওদের ডিফেন্স লাইনের সমস্যা, অ্যাটাক বিল্ড আপ করতে পারছিল না। ফরওয়ার্ড লাইনের কথা তো বাদ দিলাম, আইজাক এবং ইয়োকেরেশ তো এমন সব সুযোগ মিস করেছেন, এটা অবিশ্বাস্য। আইজাকেরটা আই আন্ডারস্ট্যান্ড যে তিনি দীর্ঘ একটা ইঞ্জুরিতে ছিলেন, মৌসুমের অনেকখানি খেলেন, লিভারপুলের হয়ে লাস্ট কিছু সময় খেলেছেন। ইয়োকেরেশ তো ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলের সদস্য, কিন্তু ইয়োকেরেশের রোল আর্সেনালে যেটা ছিল এবং এখানে ডিফারেন্ট, একদমই ডিফারেন্ট, বাট সুযোগ তো একই। হ্যাঁ, কনভার্ট করতে পারেন না সুইডেন। আসলে আমি বলবো যে এখন পর্যন্ত যে দলগুলো হতাশ করেছে তার মধ্যে অন্যতম কালকে স্পেশালি সুইডেনের পারফরমেন্স। নেদারল্যান্ড ভার্সেস সুইডেন ম্যাচে কিন্তু টোটাল 26টি শট হয়েছে এবং নেদারল্যান্ড যেখানে 10 শটেই 5 গোল নিয়েছে, সুইডেন 16টি শট করেও মাত্র একটি গোল নিতে পেরেছে। দ্যাট প্রুভস মাই পয়েন্ট যে ওদের ফ্রন্ট, একেবারে আপ ফ্রন্টে যারা ছিলেন তারা কিরকম মিসফায়ার করেছে। এটা ওয়ার্ল্ড কাপে আসলে অ্যাকসেপ্টেবল না। নেদারল্যান্ডের অ্যাটাক নিয়ে কি বলবেন? নেদারল্যান্ড অফকোর্স এক্সপিরিয়েন্স টিম, এবং আমরা দেখেছি যে ওদের যে ব্রবি, গ্যাকপো চমৎকার খেলেছেন। স্পেশালি ববির গোলগুলো ছিল পোচার্স গোল, এবং একটা সুযোগ পেয়েছেন, গোল করেছেন। গ্যাকপো আপনি কিন্তু স্ট্যাটসেও বোঝা যাচ্ছে যে ওরা যে সুযোগগুলো পেয়েছে, 10টা সুযোগ পেয়েছে, 5টাই স্কোর করে দিয়েছে। আমি একটু মিডফিল্ডটা নিয়ে একটু যদি জিজ্ঞেস করি, নেদারল্যান্ডের মিডফিল্ডটা কি একটু আন্ডাররেটেড এবারের ওয়ার্ল্ড কাপে? ওদের মিডফিল্ড সবসময় আন্ডাররেটেড থাকে। আপনি দেখেন কালকে ফ্র্যাঙ্কি ডিয়ং যে খেলাটা খেলেছেন, আমরা কিন্তু দীর্ঘদিন তাকে বার্সেলোনা এই খেলাটাই খেলতে দেখি। বল কন্ট্রোল করা, অপোনেন্টদের অ্যাটাক ডিস্ট্রয় করা, খেলাটা পিভট করা, ডিফেন্সকে প্রোটেক্ট করা, সবগুলো কাজ নিখুঁতভাবে করেছেন। কিন্তু আপনি কখনোই কোনো আলোচনায় ফ্র্যাঙ্কি ডিয়ং যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট হোল্ডিং মিডফিল্ডার্স এইটা শুনবেন না, কারণ ওকে সবাই আন্ডাররেট করে। কিন্তু কালকে আমরা আবারও দেখলাম যে হোয়াট হি ইজ ওয়ার্থ অফ। তার সঙ্গে আবার গ্রাভেনবার্গ এবং রেইন্ডারের এক্স্যাক্টলি, রেইন্ডিয়ার্স চমৎকার কম্বিনেশন করেছেন। এবং কালকে আমরা দেখলাম যে এই নেদারল্যান্ডস দলটার মিডফিল্ড এবং ডিফেন্স তো বলার কিছু নাই। ভার্জিল ভ্যান ডাইক রয়েছেন, তার আই থিঙ্ক মডার্ন টাইমসের ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার্স, ইফ নট দি বেস্ট। সে খুব ভালোভাবে সামাল দিয়েছে ইনিশিয়ালি। কিন্তু মিডফিল্ডের কথা আলাদা করে বলতেই হয়। নেদারল্যান্ডস কালকে আমি যেমনটা বললাম যে ওরা যে সুযোগগুলো পেয়েছিল সেগুলো সবই কাজে লাগিয়েছে, সুযোগগুলো তৈরি করেছে মিডফিল্ড। স্পেশালি কালকে আমি ফ্র্যাঙ্কি ডিয়ং এর কথা এবং গ্রাভেনবার্গের কথা খুব বাড়তি করে বলতে চাই যে নেদারল্যান্ডসের এই তিনজনের যে মিডফিল্ডটা ভেরি ভেরি আন্ডাররেটেড। আমি একটু আরেকটি ম্যাচ নিয়ে কথা বলবো, জার্মানি ভার্সেস আইভরি কোস্ট। আইভরি কোস্ট একদম জিতেই গিয়েছিল, কিন্তু 68 মিনিটে একদম সমীকরণটা পাল্টে যায়। জার্মানির সুপার সাব ডেনিস উনদাফ তিনি গোল করে জার্মানিকে ম্যাচে ফেরেন এবং একদম শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে তিনি আবারও ব্রেস দিয়ে জার্মানিকে জেতান। কি মনে হয় জার্মানি এবার ওয়ার্ল্ড কাপের কতটুকু কন্টেন্ডারে এগিয়ে? জার্মানি দুটো ম্যাচ দেখলাম তো, কুরাসাওর এগেনস্টেও গোল পেয়েছে, অফকোর্স 7টা গোল পেয়েছিল, গতকালও 2টো গোল পেয়েছে। কিন্তু ওদের এটার অর্থ হচ্ছে যে ওদের গোল স্কোরিং এর সমস্যা নাই, কিন্তু কালকের ম্যাচে কিন্তু গোল স্কোরিং এর সমস্যা হচ্ছিল। ওদের ফ্রন্ট লাইন আপে কাই হাভার্টস সহজ সুযোগ মিস করছেন, জামাল মুসিয়ালা অফ ফর্মে, স্লটারব্যাককে উঠিয়ে নিতে হয়েছে, ইনজুরি প্রবাবলি। পুরো একাদশেই কিন্তু ছোটখাটো সমস্যা রয়েছে। সানের কথা যদি জিজ্ঞেস করি, সানেও কিন্তু একেবারেই অফ। একেবারেই অফ। হ্যাঁ, তো একটা একাদশে যদি 4জন খেলোয়াড় অফ ফর্মে থাকেন,
স্লটারব্যাকের টাইম ইনজুরি আমি সেটা ক্ষমা করে দিচ্ছি, কিন্তু আপনি হাভার্টস, সানে এবং হচ্ছে মুজিয়ালা মুজিয়ালা তিনজনে যদি অফ ফর্মে থাকেন, ভার্টসও কিন্তু খুব একটা যে এফেক্টিভ ছিল তার নামের প্রতি সুবিচার করতে পেরেছেন সেটা না, জাস্ট বিকজ আইভরি কোস্ট এতটা এক্সপিরিয়েন্স নাই জার্মানির মতো, এবং উন্ডাভ হি হ্যাজ টু স্টার্ট ফ্রম দ্য নেক্সট ম্যাচ, ওকে স্টার্ট করতে হবে, হি ইজ এ সুপার সাব, আই নো। আপনি বুঝছেন সেটা নাগেলসম্যান বুঝবে কি? নাগেলসম্যান তো আমার থেকে 10,000 গুণ ভালো ফুটবল বোঝেন, উনার এটা বোঝা উচিত। আমি জানি না উনার কোনো নির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা হাভার্টস এবং ভার্টস এবং মুসিয়ালা, সানে ওদেরকে নিয়ে। ফ্রন্টে তো এই চারজনই আমরা দেখলাম, কিন্তু আই থিঙ্ক সানের বা কোনো একটা জায়গায় সুইচ করে উন্ডাফকে স্টার্ট করলে ইট উড বি ওয়ান্ডারফুল ফর জার্মানি। আজকে আরেকটি ম্যাচে মাঠে নামছে স্পেন ভার্সেস সৌদি আরব। স্পেনের জন্য ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ, কারণ তাদের জিতে এই গ্রুপের যেই শীর্ষে থাকার একটা লড়াই চলছে সেখানে এগিয়ে যেতে হবে। কি মনে হয় স্পেন কতটুকু এগিয়ে সৌদির বিপক্ষে? দেখেন, স্পেনের একটাই সমস্যা, গোল স্কোরিং। ওদের গোল স্কোরার নাই। আমরা লাস্ট ম্যাচটাও দেখলাম কেপ ভার্ডের এগেইনস্টে অসংখ্য সুযোগ তৈরি করেছিল, কিন্তু গোল পায়নি, জাস্ট বিকজ ওদের কোনো গোল স্কোরার নাই। আজকেও জানি যে আমরা লামিন ইয়ামাল ফুল ম্যাচ খেলবেন না, নিকো উইলিয়ামসকে নিয়েও ডাউট রয়েছে। আমার ধারণা সেম ফরওয়ার্ড লাইনটাই খেলাবেন দেলা ফুয়েন্তে, বাট দানি অলমোকে যদি সুযোগ দেওয়া হয়, আই থিঙ্ক হি উড ক্রিয়েট আ ভেরি বিগ ডিফারেন্স। এই একটা পরিবর্তন আশা করছি, সৌদির সাথে জেতা আশা করছি স্পেনের, এবং স্পেন তো বড় স্কোরিং টিম না, কখনোই অনেক বড় ব্যবধানে জেতে না, বাট দে উইল ডু দেয়ার ওয়ার্ক টুডে, এবং আজকে মনে হয় স্পেন সৌদির সাথে একটা জয় নিয়ে বেরিয়ে যাবে মাঠ থেকে। মিকেল ওয়েজাবালকে নিয়ে অনেক কথা হচ্ছে প্রথম ম্যাচের পর থেকে। তিনি প্রপার গোল স্কোরার না, তিনি অনেক গোল মিস করেছেন, কিন্তু কোয়ালিফায়ার্সে ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার্সে কিন্তু তিনি হাইস্ট গোল স্কোরার ছিলেন স্পেনের হয়ে। এই ম্যাচে তাকে কতটুকু এফেক্টিভ হতে হবে স্পেনকে এই বড় ব্যবধানে জিততে হলে? বড় ব্যবধানে জিততে পারবে কিনা আমি জানি না, কারণ স্পেন অ্যাগেন মানে ওরা কখনোই আপনি দেখবেন না যে 4-0 5-0 ম্যাচ জিতেছে, 1 গোল 2 গোলে ম্যাচ জিতে না, কারণ ওরা বলের দখল নিয়ে, আমরা কেপ ভার্ডের এগেইনস্টও তাই দেখেছি, অলমোস্ট 80-82% বল ওদের দখলে ছিল, ইফ আই এম নট মিস্টেকেন। ওরা এই কাজটাই পছন্দ করে, বলের দখল নিয়ে রাখে, সো দ্যাট দি অপোনেন্ট প্রেস করে বা বলের দখল নেওয়ার জন্য লড়াই করতে করতে দে রান আউট অফ গ্যাস, এবং তখন স্পেন আসলে ফাইনাল পাসেসগুলো দেয়। সেই খেলাটাই আজকে খেলবে, কারণ ওদের আর কোনো অপশন নাই, ওদের কোনো লিথাল স্ট্রাইকার নাই সামনে। আপনি ওরেজাবলের কথা বলছিলেন, হি ইজ নট অ্যান আউট অ্যান্ড আউট স্ট্রাইকার। ডাভিড ভিয়া বা ফার্নান্ডো টরেজের কথা মনে পড়ছে, ইয়ার্সে গোল্ডেন টাইমসের, ইনফ্যাক্ট মোরাটার কথা আমি যদি বলতে পারি, ইউরোতে ছিলেন, বাট ওই ধরনের কোনো স্ট্রাইকার কিন্তু এই মুহূর্তে স্পেনে আমি চোখে পড়ছে না। সো দানি অলমো, নিকো উইলিয়ামস এবং লামিন ইয়ামাল যেদিন ফুল ফর্মে থাকবেন, ফুল ফিট থাকবেন, তখনই স্পেনকে কন্টেন্ডার হিসেবে কাউন্ট করা শুরু করা যেতে পারে মনে হয়। আজ রাতে আরও একটি ম্যাচ রয়েছে, বেলজিয়াম ভার্সেস ইরান। দুই দলের জন্য ম্যাচটি ইম্পর্টেন্ট, কারণ এই গ্রুপের দুটি ম্যাচই আগে প্রথম রাউন্ডে ড্র হয়েছিল, এবং আবারও এই গ্রুপের মানে 4 দলই আজ মাঠে নামবে। বেলজিয়াম ভার্সেস ইরান নিয়ে কি মনে হয়? বেলজিয়াম তো আসলে লুকাকুর কারণে শেষ ম্যাচটা সেভ করতে পেরেছিল, বাট ইরান ক্যান পুট আ সারপ্রাইজ। মানে আমি আসলে এখন এশিয়ান দলগুলো, স্পেশালি ইরান, কোরিয়া এবং জাপান এর মতো দলগুলোর কোনো রেজাল্টকে সারপ্রাইজ বলবো না, কারণ ওরা আসলে ইউরোপিয়ান লেভেল বা ওয়ার্ল্ড লেভেলে চলে এসেছে। মরক্কো যেরকম, আলজেরিয়া রয়েছে, আফ্রিকান দলগুলো আসলে কালকে যদি আইভরি কোস্টের কাছে জার্মানি হারতো, আমি শিওর আমাদের মিডিয়াগুলো বলতো যে এটা সারপ্রাইজ বা অঘটন। আমার কাছে অঘটন মনে হয় না। আইভরি কোস্ট, সেনেগাল, ইজিপ্ট, আলজেরিয়া, মরক্কো, এই দলগুলো দীর্ঘ অভিজ্ঞ দল, দীর্ঘদিন ধরে ওয়ার্ল্ড কাপ খেলে, একাধিক ওয়ার্ল্ড কাপ খেলেছে। এদের খেলোয়াড় আপনি দেখেন ইউরোপের সেরা দলগুলোতে খেলে, সেরা লিগগুলোতে খেলে। সো কোন যুক্তিতে আপনি এদেরকে বলবেন যে মিনোজ বা আন্ডারডগস? হ্যাঁ, আন্ডারডগস অবশ্যই, বাট নট মিনোজ বা ছোট দল না। সো এরা যদি জার্মানি বা বড় একটা দলকে হারিয়ে দেয়, সেটা সারপ্রাইজ হবে না। আজকেও যদি ইরান বেলজিয়ামের কাছ থেকে একটা পয়েন্ট নিয়ে রাখে বা যদি জিতেও যায় ম্যাচটা, আই ওয়ন্ট বি সারপ্রাইজ। ইরানের সেই ক্যাপাবিলিটি আছে। আমরা একদমই আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমি যদি দুটি ম্যাচের প্রেডিকশন জিজ্ঞেস করি, বেলজিয়াম ভার্সেস ইরান এবং স্পেন ভার্সেস সৌদি আরব। স্পেন 2-0 সৌদি, এবং আই থিঙ্ক ইরান 1, বেলজিয়াম 1। ওকে, আমি যদি প্রেডিকশন করি তাহলে মনে হচ্ছে স্পেন 3, সৌদি 1, কারণ সৌদির বড় দলগুলোর বিপক্ষে গোল দিয়ে অভ্যাস রয়েছে। আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখেছি আর্জেন্টিনাকে তারা হারিয়েছিল। এবং বেলজিয়াম 2, ইরান 1। থ্যাংক ইউ রুবাইত আমাদের সঙ্গে থাকার জন্য। এই ছিল আজকের পর্বে। বিশ্বকাপের ম্যাচগুলোর রিভিউ অ্যান্ড প্রিভিউ নিয়ে আগামীকাল আবারও একই সময়ে হাজির হব টাইমস অফ বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মে। তবে যাবার আগে দর্শকদের মনে করিয়ে দিতে চাই, 2026 বিশ্বকাপ উপলক্ষে টাইমস অফ বাংলাদেশ আয়োজন করেছে এক বিশেষ কুইজ।
যেখানে অংশ নিয়ে আপনিও জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। 20 জুনের কুইজে প্রথম হয়ে 1000 টাকা জিতে নিয়েছেন আবদুল্লাহ আল মাইন। দ্বিতীয় ও তৃতীয় হয়ে 500 টাকা করে জিতে নিয়েছেন এমডি জাহাঙ্গীর আলম এবং মোহাম্মদ তারেক। পরের কুইজের বিজয়ীর নাম জানতে চোখ রাখতে ভুলবেন না টাইমস অফ বাংলাদেশের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে।